নির্বাচনটি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে আওয়ামী লীগ এবং ভারত। গতকাল 23শে জানুয়ারি 2026 তারিখে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব FCC অফ সাউথ এশিয়া, এটা অনেকেই বলছেন যে এটা ভারতে যারা কাজ করেন বিদেশি সাংবাদিকরা তাদের বোধহয় সংগঠন, এটা তা নয়। এই সংগঠনটার পুরো নাম হচ্ছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া। অর্থাৎ এখানে ভারতে কাজ করা সাউথ এশিয়ার বিদেশের করেসপন্ডেন্টদের, সাউথ এশিয়ার, তাদের এখানে একটা সংগঠন, এবং সেই সংগঠন তারাই ডেকেছিল এক সাংবাদিক সম্মেলন। তারাই সম্মেলনের যে কার্ড দিয়েছিল, নিমন্ত্রণ পত্র, আমন্ত্রণ পত্র, সেখানটায় লিখেছিল এখানে একটি রেকর্ডেড অডিও ভার্সনে বক্তব্য রাখবেন প্রাক্তন প্রধানমন্ত্রী। কথাটা বলা হয়নি, বলা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থাৎ এই ক্লাবের প্রেসিডেন্ট তিনি নিজে সবাইকে এই আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন, এবং সেখানে বক্তা হিসেবে শেখ হাসিনার পরিচয় দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বার্তাটা আপাতভাবে সাদামাটা যেভাবে বলা হয়েছে, অনেকেই হয়তো খেয়াল করেননি, আর খেয়াল করেননি বলে এত সব কথা উঠছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে, তিনি সেখানে দেখা করবেন, দেখা দেবেন, এসব কিচ্ছু না, তার আগেই ঠিকভাবেই সব কিছু বলা হয়ে গিয়েছিল। বিষয়টা হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা, কৌতূহল, এটা কিন্তু একটা প্রচণ্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল কালকের এই ভাষণের জন্যে, এই অনুষ্ঠানের জন্যে। সেখানে যেভাবে মানুষ ভেবেছিল, যেভাবে 71-এর 7ই মার্চ বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন মানুষকে যুদ্ধে নামার জন্য, মনে পড়ে সেই ডাক? একটু শুনে নিন যখন কথাটা উঠলই। এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তার সঙ্গে ভেবেছিল, মানুষের ভাবনা ছিল, তার সঙ্গে শেখ হাসিনার গতকালকের ভাষণের একটা যেন তুলনা মানুষের মনের মধ্যে স্বাভাবিকভাবেই এসে গিয়েছিল, যে শেখ হাসিনাও হয়তো কালকে এরকম উদ্দীপ্ত কোনো ভাষণ দেবেন। কিন্তু তিনি খুব থেমে থেমে শান্তভাবে তার যা বলার সেই কথাগুলো বলেছেন। ইউটিউবে বহু চ্যানেল শেখ হাসিনার ভাষণ টেলিকাস্ট করেছে গতকাল। বাংলাদেশের বিরাট সংখ্যক মানুষ দেখেছেন ও শুনেছেন সে ভাষণ, কিন্তু তাদের প্রতিক্রিয়া যেন কি যেন পেলাম না ঠিক মতো, কেমন যেন নরম। গত কয়েক মাসে জননেত্রী শেখ হাসিনা বেশ কিছু অডিও ভাষণ দিয়েছেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে। বিভিন্ন দেশি বিদেশি সংবাদ মাধ্যমে ইমেল মারফত ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু পাবলিক মঞ্চে এই প্রথম তার ভাষণ। যদিও রেকর্ড করা অডিও ভাষণ, তবুও বাংলাদেশের মানুষের তীব্র কৌতূহল ছিল তিনি কি বলেন সেটা জানার জন্য। আমার চ্যানেলের এমন কিছু নিয়মিত দর্শক আছেন যারা ফোনে নিয়মিত যোগাযোগ রাখেন আমার সঙ্গে। 2-5 জন ছাড়া এদের সবাই আওয়ামী লীগের সমর্থক। 2-3 জন বিএনপি আছেন, এবং একজন অতি শিক্ষিত, দাড়ি গোঁফ কামানো একজন অধ্যাপক, তিনি জামাত সমর্থক। এদের প্রায় সবাই কাল সন্ধে আর আজ সকাল থেকে ফোন করছেন আমাকে। সবার একটাই বক্তব্য, দাদা নেত্রী কি বললেন বলুন তো। যারা আওয়ামী লীগ সমর্থক তাদের কথা শুনে মনে হলো তাদের মন ভরেনি, তারা আরও কিছু চেয়েছিলেন। জ্বালাময়ী কোনো ভাষণ, রাস্তায় নেমে এসে ঝাঁপিয়ে পড়ার ডাক। বিএনপি সমর্থকরাও শুনেছেন হাসিনার ভাষণ, তারাও একটু থমকে গেছেন। খবর পেয়েছি মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারাও শুনেছেন। তারাও ভেবেছিলেন জামাতকে রুখতে, ইউনূসকে রুখতে
হয়তো নেত্রী স্পষ্টভাবে বিএনপির সঙ্গে একটা সম্পর্ক তৈরির কথা বলবেন, সেটা বললে আবার ইউনূসের লোকজনদের সুবিধা হয়। আর জামাতের সমর্থক অধ্যাপক ভদ্রলোক তো দৃশ্যত বেশ খুশি, শেখ হাসিনার ভাষণ সাড়া ফেলতে পারেনি, তিনি স্পষ্ট বললেন। তিনিও ভেবেছিলেন শেখ হাসিনা নিশ্চয়ই তার বাবার দেয়া ৭ মার্চের মতো কোনো জ্বালাময়ী ভাষণ দেবেন। আসলে ৭১ আর ২৬ তো এক নয়। বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন তার দেশের মাটিতে দাঁড়িয়ে, শেখ হাসিনা বিদেশে ভারতের মাটিতে নির্বাসিত জীবনে। বঙ্গবন্ধু যখন ভাষণ দিয়েছিলেন তখন তিনি বন্দী ছিলেন না, কিন্তু নির্বাসিত জীবনে রয়েছেন এখন শেখ হাসিনা। বঙ্গবন্ধু শ্রোতা ছিল দেশের আপামর মানুষ। শেখ হাসিনার কালকের ভাষণ ছিল বিদেশি সাংবাদিকদের আয়োজিত সভায়। ৭১-এর লড়াই ছিল একাত্তরের লড়াই ছিল পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে, আর ২৬-এর লড়াই বিপথগামী ঘরের মানুষের বিরুদ্ধে। তাছাড়া গত ৫৫ বছরে গঙ্গা, মেঘনা, পদ্মা, যমুনা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। সুতরাং লড়াই বাঁচার লড়াই হলেও সে লড়াইতে অনেক ফারাক। তবু ভাব, ভাষা ও ভঙ্গির বড় সড়ো ফারাক থাকলেও যেটা বলার সেটা কিন্তু ঠিক বলেছেন শেখ হাসিনা। একটু খুঁটিয়ে দেখলে বোঝা যায় সেটা, আর সেটা দেখার জন্যেই এই পোস্টমর্টেম। নেত্রী ইংরেজিতে ভাষণ দিয়েছেন, তার মূল অংশটির সংক্ষিপ্ত বাংলা অনুবাদ করলে এরকম দাঁড়ায়: বাংলাদেশ আজ এক অতল গহ্বরের কিনারে দাঁড়িয়ে আছে। একটি বিধ্বস্ত রক্তাক্ত জাতি তার ইতিহাসের অন্যতম বিপজ্জনক অধ্যায় পার করছে। পুরো দেশ আজ এক বিশাল কারাগার, এক ফাঁসির মঞ্চ, এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। কি চমৎকার বাক্যচয়ন! খুনি ফ্যাসিস্ট ইউনূস একজন সুদখোর, অর্থ পাচারকারী, লুটেরা এবং দুর্নীতিবাজ, ক্ষমতালোভী, বিশ্বাসঘাতক। তার সর্বগ্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের জাতিকে আজ রক্তশূন্য করে ফেলেছে এবং আমাদের মাতৃভূমির আত্মাকে কলঙ্কিত করেছে। এই চরম সংকটে পুরো জাতিকে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো মূল্যে এই জাতীয় শত্রুর বিদেশি সেবাদাস পুতুল সরকারকে উৎখাত করতে বাংলাদেশের সাহসী সন্তান ও কন্যাদের এগিয়ে আসতে হবে। শহীদের রক্তে লেখা সংবিধান রক্ষা ও পুনরুদ্ধার করতে হবে। আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং আমাদের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে হবে। শেখ হাসিনার এই অডিও বার্তার যদি একটি রাজনৈতিক পোস্টমর্টেম বা ব্যবচ্ছেদ করা হয়, তবে এর শব্দচয়ন, সুর এবং লক্ষ্য বস্তুর গভীরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল বা একদম সেই ডাক্তারির দিক উন্মোচিত হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলতে গেলে এই ভাষণটি ছিল একটি অ্যাগ্রেসিভ রেসাসিটেশন। মৃতপ্রায় রেসাসিটেশন মানে যে যখন কোনো মানুষ তার অজ্ঞান হয়ে পড়ে গেছে, তার জ্ঞান ফিরছে না, শ্বাস চলে যাচ্ছে, প্রায় শ্বাস খুঁজে পাওয়া যাচ্ছে না নাড়ি, তখন তার মুখে মুখ দিয়ে তাকে শ্বাস দিতে হয়, তাকে শ্বাস দিয়ে তার শ্বাস ফিরিয়ে আনতে হয়। এই এই পরিস্থিতিতে আজকে বাংলাদেশে আওয়ামী লীগের তাদের কোনো বাস্তবে সেইভাবে তাদের কোনো রকম প্রচার কিংবা তাদের দেখা যাচ্ছে না মাঠে। সুতরাং এই সময়কে মৃতপ্রায় যদি ধরা হয়, এই মৃতপ্রায় রাজনৈতিক অস্তিত্বকে পুনরুজ্জীবিত করার একটা জোরালো চেষ্টা গতকাল এইভাবে অ্যাগ্রেসিভ রেসাসিটেশনের মাধ্যমে করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবার আমিও বললাম প্রধানমন্ত্রী, কারণ তিনি হচ্ছেন ডি জুরে আর ডি ফ্যাক্টো, মানে একটা হচ্ছে বাস্তবের প্রধানমন্ত্রী ডিফ্যাক্টো, আর একটা হচ্ছে খাতায় কলমে আইনত প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। আর এখন যারা ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, ওই মোহাম্মদ ইউনূস, তিনি হচ্ছেন
ডিফ্যাক্টো এবং এটা হচ্ছে অবৈধ। এবার তিনি কি করলেন, এই বার্তাটির এই পোস্টমর্টেম রিপোর্টটা আমি একটু চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার একটু নতুনভাবে। বক্তব্য প্রথম হচ্ছে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, শেখ হাসিনার যে বাহ্যিক তার যে অ্যাপিয়ারেন্স, তার যে ছবিটা কাল ভাষণের সময় ছিল সেটা দেখুন এবং তার সুর এবং টোনটা ভাবুন। তিনি একটি শাড়ি পরে অত্যন্ত সাধারণভাবে তিনি এসে দাঁড়ালেন, তিনি দাঁড়িয়ে তার ভাষণটা শোনানো হলো, এইটাই তো ছিল। এর মধ্যে থেকে তাহলে বোঝা যায় যে তিনি অত্যন্ত সাধারণ হয়ে কিন্তু খুব দৃঢ় স্বরে তিনি তার বক্তব্য পেশ করেছেন, থেমে থেমে আস্তে আস্তে প্রগাঢ় তার বিশ্বাসের ভেতর থেকে। বক্তব্যের শুরুতেই তিনি বলেছেন অতল গহ্বর, অ্যাবিস, ব্লিডিং, রক্তাক্ত, ভ্যালি অফ ডেথ, মৃত্যু উপত্যকা। এই শব্দগুলির ব্যবহার হচ্ছে একটি হাইপারবোলিক ট্রমা বা চরম একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি করে। এটা শ্রোতার মনে ভয় এবং অস্থিরতা তৈরি করে। আমার দেশ আজ কোথায় গেছে, কোথায় রয়েছে আমরা? এই বর্তমান পরিস্থিতির ভয়াবহতা বোঝানোর এটা তিনি যেটা শব্দ ব্যবহার করেছেন, চমৎকার মনস্তাত্ত্বিক কৌশল। দ্বিতীয় আমরা আসি প্যাথোলজিক্যাল অ্যানালিসিসে। বক্তব্যে ডাক্তার ইউনূসের বিরুদ্ধে যে বিশেষণগুলো ব্যবহার করা হয়েছে তা রাজনৈতিক সমালোচনার সঙ্গে সঙ্গে ইউনূসের ব্যক্তিগত কালো পরিচয়গুলোকেও বিশ্বের সামনে উন্মুক্ত করে দিল। দেশের মানুষ ইউনূসকে এসব বিশেষণে আগে থেকেই বিশেষিত করেছে, এবার বিশ্বও জানবে, অর্থাৎ অল আউট লড়াইয়ের ডাক দিলেন। আক্রমণের ধরনটা দেখুন, তিনি ইউনূসকে বলছেন সুদখোর, অর্থ পাচারকারী, বিশ্বাসঘাতক, এবং তার জন্য কি ডায়াগনোসিস করলেন রোগের? তিনি প্রতিপক্ষকে নৈতিকভাবে দেউলিয়া প্রমাণ করার মাধ্যমে নেত্রী তার নিজের সরকারের ওপরে যে অভিযোগ করা হয় 15 বছরের ফ্যাসিস্ট শাসন, সেই শাসনকে যে বৈধ ছিল আজকের বাংলাদেশের সাথে তার সময়ে বাংলাদেশের একটা তুলনা করে এবং ইউনূসের চরিত্রগত পার্থক্যতা দেখিয়ে দিয়ে তিনি বলে দিলেন তার শাসনের বৈধতা। ইউনূস শাসনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্র হননের মাধ্যমে তার সরকারকে অনেক ভালো রাজনৈতিক স্পেস দিলেন বিশ্বের সামনে। এরপরে আসুন কার্ডিওভাস্কুলার সিস্টেম, আবেগ ও জাতীয়তাবাদকে তিনি কিভাবে ব্যবহার করেছেন, তিনি কি বলেছেন। তিনি বারবার স্পিরিট অফ লিবারেশন ওয়ার, বাংলাদেশের জন্মই তো হচ্ছে এই লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধের চেতনায়, বাঙালি জাতীয়তাবাদের চেতনা এবং সংবিধানের কথা তিনি উল্লেখ করেছেন বারবার। এর কার্যকারিতাটা কি? তার দলীয় কর্মীদের শুধু নয়, দলের বাইরে যারা আছেন তাদের সঙ্গে একটা ইমোশনাল কানেক্ট বা আবেগীয় সংযোগের তিনি চেষ্টা করলেন এবং সেটা করতে সমর্থ হলেন। এটি এই বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান, এগুলো হচ্ছে বাংলাদেশের শরীরের মূল ধমনী। এই ধমনী কেটে রক্তপাত করা হচ্ছে, এখন মেরে ফেলার চেষ্টা হচ্ছে এই বাংলাদেশকে। এই কথা তিনি বুঝিয়ে দিলেন, যা শুনে কর্মীদের রক্তে উদ্দীপনা যোগাবে। সংবিধানের দোহাই দিয়েও তিনি বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটা বেআইনি পুতুল সরকার, বিদেশের হাতের খেলনা। এরপরে আসুন নার্ভাস সিস্টেম, কৌশলগত সংকেতটাতে তার বক্তব্যে কি উঠে আসে। বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সরাসরি ওভারথ্রো করা, ইউনূস সরকারকে উৎখাত করার ডাক দেয়া। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হলো 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মাঝে একটি ফাইট অর ফ্লাইট রেসপন্স তৈরি করা, অর্থাৎ হয় রাজপথে নেমে প্রতিরোধ করো। এই প্রতিরোধে নামার ভাষাটা শেখ মুজিবরের মতো, বঙ্গবন্ধুর মতো সেই এক টোনে নয়,
কিন্তু সেই একই কথায় কিন্তু এখানে উঠে এসেছে যে হয় রাজপথে নেমে প্রতিরোধ করো, নয়তো অস্তিত্ব বিলীন হওয়ার অপেক্ষায় থাকো। ভাষণের খুব লক্ষণীয় বিষয়, তিনি কিন্তু পথে পথে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়ে দিয়েছেন। তাহলে পোস্টমর্টেম টেবিলে কি মূল পাওয়া গেল? ব্যবহৃত তিনি অক্সিজেন হিসেবে, তিনি ফুসফুসে অক্সিজেন হিসেবে তিনি সংবিধান পুনরুদ্ধার, জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, এসব শব্দগুলো ব্যবহার করেছেন, এইগুলোকে নিয়ে এসছেন। আন্তর্জাতিক মহলে এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার কৌশলটা কি? না, ইউনূস হচ্ছেন, এই সরকার হচ্ছে বিদেশি সেবাদাস, সার্বভৌমত্বের ভয় দেখিয়ে সাধারণ মানুষের যে সার্বভৌমত্ব চলে যাচ্ছে এই সরকারের হাতে, এইটা বলে তিনি মানুষের জাতীয়তাবাদকে তিনি এগিয়ে নিয়ে চলে যাওয়ার পথে বড় তিনি সংকেত দিলেন এবং সেই কথা বললেন। এরপরে দেশকে মুক্ত করতে গেলে লিভারের ডিটক্সিকেশন, সেটা করতে গেলে কি করতে হবে? তিনি দুর্নীতিবাজ ও লুটেরা এদেরকে দেশ থেকে, এরাই সব কিছুর মূল, এদেরকে, কারণ তার সময় তো সত্যিই বাংলাদেশ এগিয়ে গিয়েছিল। তারা 38% থেকে দারিদ্র সীমা সেটা 18% নামিয়ে এনেছিল, এটা কম কথা নয়। এবং তিনি এই সব কিছুর পেছনে তিনি কোন কিসের ওপরে ভিত্তি করে তিনি এই কাঁটার যে লড়াইয়ের আগামী দিনের কাঠামোটা তৈরি করছেন, সেটা কিসের? মুক্তিযুদ্ধের চেতনার ওপরে ভিত্তি করে। এই অডিও বার্তাটি কোনো নমনীয় রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত দেয় না, বরং এটি একটি তীব্র এক্সিস্টেন্সিয়াল ব্যাটেল বা অস্তিত্ব বাঁচাবার লড়াইয়ের ঘোষণা। ডক্টর ইউনূসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তিনি মূলত তৃণমূল কর্মীদের এই বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগ এখনো মাঠ ছাড়েনি, আর এবার ঘরে বসে থাকার দিন শেষ, এখন লড়াই করে বাঁচতে হবে। এই লড়াইয়ে আন্তর্জাতিক ন্যারেটিভ তৈরির জন্য ছিল কালকের সভা। পশ্চিমা বিশ্ব এবং ভারতের কাছে জামাতকে, ভারত তো চেনেই জামাতকে, কিন্তু পশ্চিমা বিশ্বের কাছে জামাতকে একটি চরমপন্থী নাশকতাবাদী মৌলবাদী শক্তি হিসেবে উপস্থাপন করলেন। বিএনপির সমালোচনা না করে কেবল জামায়াতকে আক্রমণ করার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে বর্তমান পরিস্থিতির সুবিধা নিয়ে বাংলাদেশে উগ্রবাদ মাথাছাড়া দিচ্ছে, এটি আন্তর্জাতিক মহলের ব্যাপকভাবে তিনি কিন্তু ছড়িয়ে দিলেন। এরপরে আসি নির্বাচনী সমীকরণ নিয়ে তিনি কি ভাবছেন, সেটাও কিন্তু উঠে এসেছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে তিনি হয়তো বিএনপিকে একটা সিগন্যাল দিতে চেয়েছেন যে ভবিষ্যতে কোনো এক পর্যায়ে আওয়ামী লীগ বিএনপির সাথে ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনার পথ খোলা রাখবেন। সাধারণ আওয়ামী লীগ সমর্থকরা শেখ হাসিনার কালকের ভাষণকে কেউ কেউ নরম ভাবতেই পারেন, কিন্তু এই অডিও বার্তাটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কিন্তু পলিটিক্যাল শকওয়েভ তৈরি করেছে। যারা বুঝবার, বিপক্ষে বসে যারা বুঝবার, তারা কিন্তু সব ভালোই বুঝতে পেরেছে। অন্তর্বর্তী সরকার কি প্রতিক্রিয়া দিয়েছে একটু বলি। সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। তারা সরকারের উচ্চপদস্থ পর্যায় থেকে বলা হয়েছে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়াকে বন্ধুত্বের পরিপন্থী এবং বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে সরকার। এটা পাগল না হলে এই কথা বলে না। দুদিন আগে বাংলাদেশ থেকে তার পরিবারের সমস্ত দূতাবাসের কর্মীদের ফেরত নিয়ে এসে বা কর্মীর পরিবারদের ফেরত নিয়ে এসে ভারত তার যা বক্তব্য সেটা বুঝিয়ে দিয়েছে, এবং গত 1.5 বছর ধরে একটু একটু করে বোঝাচ্ছিল, এখন পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে। সুতরাং বন্ধুত্বর পরিপন্থী এখন বাংলাদেশ ভারতের বন্ধু নয়, এটা ভারত পরিষ্কার করে বলে দিয়েছে। এরপরে অন্তর্বর্তী সরকারের যিনি অ্যাটর্নি জেনারেল, তার অফিস থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বিদেশে বসে রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্য দেওয়ার অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে নতুন করে আইনি ব্যবস্থা নাকি নেওয়া হতে পারে। নাও না, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, একবার তো মৃত্যুদণ্ড দিয়েছ, আরও 100টা মৃত্যুদণ্ড দেওয়া হয় না, শরীর তো একটাই, কটা মৃত্যুদণ্ড দেবে? রাজনৈতিক দলগুলোর অবস্থান
কিন্তু বেশ চমৎকার। বিএনপি নেতারা বেশ সতর্ক প্রতিক্রিয়া দিচ্ছেন। জামাতের প্রতি আমেরিকার সমর্থন নিয়ে বিএনপি ইতিমধ্যেই চূড়ান্ত ক্ষুব্ধ। ভোটে জালিয়াতি করে ইউনূস জামাতকে জেতাবেন, সে কিভাবে জেতাবেন তার অনেক খবর বেরিয়ে আসছে, সেটাও দেখছে বিএনপি। একটা খবর এর সাথে ঝড়ের বেগে বইছে ভেতর ভেতর, যে 12ই ফেব্রুয়ারি তৈরি হয়ে মাঠে নামবে বিএনপি এবং ভারত তাদের সমর্থনেও থাকবে। আর আওয়ামী লীগ সঙ্গে থাকলে তো কথাই নেই, সরকার বিরোধী শক্তির জোর তো বাড়বে। তাহলে সেটাই কি গৃহযুদ্ধের শুরু? হতেও পারে। জামাতে ইসলামী, স্বাভাবিকভাবে জামাতের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে কালকের হাসিনার এই ভাষণের, এবং দিল্লিতে বসে এই ভাষণ দেওয়ার ব্যবস্থা করে দেওয়ায় ভারতেরও সমালোচনা করেছে। কিন্তু সাধারণ মানুষ কি বলছে? সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া, কিন্তু এই প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে প্রধানত ইতিবাচক। সাধারণ মানুষ প্রকাশ্যে চিৎকার করে বলছে, এর চেয়ে শেখ হাসিনার আমলে অনেক ভালো ছিলাম। সাধারণ মানুষ খুশি এটা ভেবে যে জননেত্রী অবসরের কথা বলছেন না, রুখে দাঁড়াবার কথা বলছেন, তার মানে তিনি যুদ্ধের জন্য তৈরি, আর তিনি নেতৃত্বে থাকলে বাংলাদেশের মানুষের জয় অনিবার্য। মানুষ বুক বাঁধছে সেই আশায়। এই হলো কালকের শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের একটা পোস্টমর্টেম। কেমন লাগলো জানাবেন। প্রিয় দর্শক, যদি বলি যে নির্বাচনটি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে আওয়ামী লীগ এবং ভারত, খুব বেশি ভুল কিছু বলা হবে আমার মনে হয় না। আওয়ামী লীগের ভোটারদের দিকে যেমন তীর্থের কাকের মতো চেয়ে আছে বিএনপি এবং জামাত, আবার তুমুল ভারত বিরোধিতা ছাড়া এই মুহূর্তে নির্বাচনী মাঠে যারা রয়েছে তাদের কারোর অন্য কোনো রাজনৈতিক পুঁজি নেই। কিংস পার্টি এনসিপির জন্ম হয়েছে তুমুল ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতার মাধ্যমে। তাদের দাবি অনুযায়ী যে এত বড় বিপ্লব সাধিত হলো 5 আগস্ট, সেই কথিত বিপ্লবের চেতনাও উড়ে গেছে, হাওয়ায় ভেসে গেছে। এখন তাদের একমাত্র সম্বল ভারত বিরোধিতা। তাদের মুরব্বী সংগঠন জামাতও এখন ভারত বিরোধিতা ছাড়া অন্য কোনো পুঁজি খুঁজে পাচ্ছে না। এই কারণে এই কথাগুলো বললাম যে ভারতের সঙ্গে নাকি বিএনপি তিনটি চুক্তি করেছে ক্ষমতায় আসার জন্য, এবং এটাও সত্য যে এদেশে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে এখনো কাজ করছে ভারত কিংবা যুক্তরাষ্ট্র। সিঁড়ি শব্দটা ব্যবহার করলে সম্ভবত অনেক কম বলা হয়ে যাবে, অন্তত বলতে পারি যে নিয়ামক শক্তি হিসেবে কাজ করছে, তা সে ভারত হোক কিংবা যুক্তরাষ্ট্র হোক। তো ভারতের সঙ্গে বিএনপি চুক্তি করেছে, এটি এখন বেশ সরগরম অবস্থায় আছে রাজনৈতিক মাঠে, তা এখন টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম যে জামাত যে দাবি করছে ভারতের সঙ্গে বিএনপি 3টি চুক্তি করেছে, ধরে নিলাম সত্য, তাহলে জামাত কার কার সঙ্গে চুক্তি করেছে? বিএনপি নয় শুধু ভারতের সঙ্গে করেছে, পাকিস্তান, তুরস্ক, চীন, যুক্তরাষ্ট্র, এই সবকটি রাষ্ট্রের সঙ্গে জামাত নাকে খত দিয়েছে, চুক্তি করেছে। এ বিষয়ে পরে আসছি। তার আগে বলি, ভারতের সঙ্গে বিএনপি চুক্তি করার বিষয়টি আসলে কিভাবে এলো এই আলোচনাটি। হালে একজন বুদ্ধিজীবী এসেছেন এদেশে, জামায়াতের বুদ্ধিজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির, যিনি আমাদের মুক্তিযুদ্ধকে পারলে একেবারে মাটির সাথে ধুলার সাথে মিশিয়ে দেন, বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক হিসেবে যেখানে সেখানে চিহ্নিত করার চেষ্টা করছেন, এই দুঃসাহস দেখাচ্ছেন। সেই শাহরিয়ার কবির পাকিস্তান টিভি নামে একটি সংবাদ মাধ্যমের টক শোতে উপস্থিত হয়ে তিনি দাবি করলেন আনন্দবাজার পত্রিকার উদ্ধৃতি দিয়ে যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভারতের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে, যেই চুক্তিতে 3টি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। এখন আনন্দবাজার পত্রিকার ওয়েবসাইট, অনলাইন বা অন্যান্য সংশ্লিষ্ট বিষয় মানে ঘেটে ঘুরতে পর্যালোচনা করে দেখা গেল যে গত 6 মাসে বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে ভারতের সঙ্গে বিভিন্ন বিষয় সম্পর্কিত 4টি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। 4টি। আমি যদি হেডলাইনগুলো আপনাকে বলি আপনাদেরকে, 1
নম্বর হচ্ছে খালেদার ছেলের রাজধানী নয়াদিল্লির বন্ধুত্ব এমনকি মুক্তযুদ্ধ, এটা নিয়েও বেশ আলোচনা হয়েছে। এই শিরোনামে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। আরেকটি প্রতিবেদন হচ্ছে তারেক রিটার্নস, দিল্লির আশাবাদী সম্পর্ক। তৃতীয় যে রিপোর্টটি শিরোনাম তা হচ্ছে সমালোচক তারেক নয়, দিল্লির বিকল্প। আর 4 নম্বর হচ্ছে তারেকের কাছে চিঠিতে মোদির বার্তা। এইসব শিরোনামে 4টি রিপোর্ট প্রকাশিত হয়েছে গত 6 মাসে। এর কোনোটিতেই ভারতের সঙ্গে বিএনপির বা তারেক রহমানের যে কোনো চুক্তি হয়েছে এমন কোনো কথা, শব্দ, বাক্য কিছুই কেউ উদ্ধার করতে পারবে না। অথচ এই শাহরিয়ার কবির নামে জামায়াতের এই কথিত বুদ্ধিজীবী, তিনি আনন্দবাজারে রেফারেন্স দিয়ে বলছেন যে তারেক রহমানের সঙ্গে 3টি বিষয়ে চুক্তি হয়েছে। সেটি রেফারেন্স আবার জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের, তিনি আবার একটি জনসভায় মন্তব্য করলেন যে ভারতের আনন্দবাজার পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে 3টি শর্তে চুক্তি করা হয়েছে। চুক্তিগুলো কি? প্রথমত হচ্ছে ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের পুনর্বাসন করতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের আত্মরক্ষার জন্য অস্ত্র কিনতে হলে ভারতের অনুমতি নিতে হবে এবং ভারতের অনুমতি ছাড়া কোনো অস্ত্র কেনা যাবে না। তৃতীয়ত, এদেশে ইসলামপন্থী দলগুলোকে দমন করতে হবে। এবং এই সব কথা নিয়ে যখন ভারতের আনন্দবাজার পত্রিকা রিপোর্ট হয়েছে, সেই রিপোর্টের কোনো বিরোধিতা বিএনপি করেনি। অতএব রিপোর্টটি সত্য। কোত্থেকে কি উদয় হয়ে কত বড় কত শক্ত যুক্তি দিয়ে বিএনপি ভারতের সঙ্গে চুক্তি করেছে এমন দাবি করা হচ্ছে জামাতের পক্ষ থেকে, আমরা জানি না। তবে তারা যেটি রেফারেন্স দিচ্ছে সেটি তো অন্তত মিথ্যা। তর্কের খাতিরে ধরে নিলাম যে বিএনপি ভারতের সঙ্গে চুক্তি করেছে, তাহলে যেটা বলছিলাম, তাহলে জামাত নিশ্চয়ই একাধিক রাষ্ট্রের সঙ্গে বা 3-4টি রাষ্ট্রের সঙ্গে একযোগে চুক্তি করেছে। প্রথমত, জামাতের সঙ্গে ভারতের 2জন কূটনীতিক গোপনে সাক্ষাৎ করেছেন। সে কথা প্রায় 6 মাস গোপন রাখা হয়েছিল বা 1 বছর, এবং সেটি রয়টার্সের প্রতিবেদনে বেরিয়ে এসেছে। যদিও তারা কূটনীতিক ছিলেন না, তারা ছিলেন গোয়েন্দা সংস্থার সদস্য, অর্থাৎ ভারতের র ধরে নিতে পারি আমরা। যেই ভারতের রয়ের বিরুদ্ধে কথা বলতে বলতে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মুখে ফেনা তুলে ফেলেছে। এবং গোয়েন্দাদের খবরটি আমাকে দিয়েছে ভারতের একজন সিনিয়র সাংবাদিক প্রতিমরঞ্জন বোস বলছেন যে আমি যত জানি ভারতের কোনো ডিপ্লোম্যাট জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দেখা করেননি, বৈঠক করেছেন ভারতের গোয়েন্দাদের কেউ। কি বৈঠক করলেন, কি চুক্তি করলেন তাহলে জামাতের আমির? দ্বিতীয়ত, যেটি সাম্প্রতিক সময় অনেক বেশি আলোচনার বিষয়, গত 2 দিন আগে ওয়াশিংটন পোস্টে যে একটি বিশাল প্রতিবেদন বের হলো, অন্যতম প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম, যে জামাতকে ক্ষমতায় দেখতে চায় যুক্তরাষ্ট্র। তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কি চুক্তি করেছে? 2। 3 হচ্ছে, আমরা তো জানি যে পাকিস্তান রয়েছে, পাকিস্তান কোনো বিশেষ শক্তির আদর্শ, পাকিস্তানের সাথে চীন রয়েছে। আবার শোনা যাচ্ছে যে ত্রিদেশীয় যে একটি শক্তির উদ্ভব ঘটেছে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে, তুরস্ক, চীন, পাকিস্তান, তারা বা তাদের আশীর্বাদ নিয়ে এনসিপি সহ আরো বেশ কয়েকটি দল বা জামাত সহ তারা বিশেষ নির্দেশনায় চলছে। কতগুলো রাষ্ট্র হলো এবং এই রাষ্ট্রগুলোর সঙ্গে কতটি চুক্তি করা লেগেছে? যদি কিনা ভারতের সঙ্গে বিএনপি আসলে কোনো ধরনের চুক্তি করেই থাকে, এই অভিযোগ উঠে থাকে, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? আগেই বলেছি, বাংলাদেশে নির্বাচনী যে শো অফ, আমি শো অফই বলতে চাই, মানুষ হয়তো সত্যি ভোট দেয়, কখনো যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, ফলাফলটা তো অন্য নানানভাবে নিয়ন্ত্রিত হয়, অথবা তার আগে নানান মেকানিজম হয়, অথবা নির্বাচনের দিনও নানান ধরনের ইঞ্জিনিয়ারিং হয়। সেই ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিজম বা পর্দার ওপাশের খেলাগুলো আসলে কারা খেলে, এর উত্তরও তো আমরা জানি নিশ্চয়ই।